বন্যার কারণে আমাদের পরীক্ষা অনেক কঠিন হয়ে গেছে। প্রায় হাঁটুর উপরে পানি, আরেকটু হলে মানে আমাদের এডমিট কার্ড এগুলো ভিজে যেত। বন্যার পানি মারিয়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা। যমুনার পানি বিপদসীমার উপরে। জামালপুরে তলিয়ে লাখো ঘরবাড়ি। 3 দফায় দুর্যোগে বিপর্যস্ত সিলেট। একের পর এক জটিলতায় সেশন জট চরমে। সংকটে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যথাসময়ে শিক্ষা জীবন শেষ করা নিয়ে হতাশা। ময়মনসিংহে বিভিন্ন সরকারি অফিসে বিদ্যুৎ বিল বকেয়া 96 কোটি টাকার বেশি। ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিল আদায়ে কঠোর হলেও সরকারি দফতরের বিষয়ে উদাসীনতা। এবং মাত্র 5 মিনিটের পথে লাগত ঘন্টার পর ঘন্টা। রেললাইনে নতুন ওভারপাসে জামালপুরবাসীর জনজীবনে স্বস্তি। যানজটের ভোগান্তি মারিয়ে সহজেই শহরে চলাচল। আমন্ত্রণ সমসংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট এবং ময়মনসিংহ বিভাগ। সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। নদ নদীর পানি বেড়ে বন্যায় নাকাল দেশের মধ্যাঞ্চল। এখনও অথই পানিতে ভাসছে লোকালয়। জামালপুরে তলিয়ে গেছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। ডুবে থাকা সড়কের পানি মারিয়ে কেন্দ্রে যাচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা। নৌকায় স্কুলে যেতে হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের। চরম বিপাকে দুর্গত এলাকার মানুষ। যমুনার পানি বেড়ে 5 উপজেলার প্রায় 50,000 মানুষ পানিবন্দী। তীব্র আকার ধারণ করেছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। ইতোমধ্যে ঘর বাড়ি ছেড়ে অনেকেই ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিবন্দী অবস্থায় দিন কাটছে লাখ লাখ মানুষের। বসতবাড়ি, দোকানপাটের চারপাশ ডুবে আছে। বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে সিলেটের বালাগঞ্জে আছেন ইকরামুল কবির এবং জামালপুরের ইসলামপুরে আছেন জাহাঙ্গীর আলম। সরাসরি শুরুতেই যাচ্ছে ইকরামুল কবিরের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে। এই আশ্রয় কেন্দ্রে প্রায় 20 থেকে 25 জন মানুষ আশ্রয় নিয়েছে। প্রায় 1 মাসের বেশি সময় ধরে তারা এই বিদ্যালয়ে অবস্থান নিয়েছে। এই বিদ্যালয়ে চতুর্দিকে পানিবন্দী, তার মধ্যেখানে তারা অবস্থান নিয়েছে এবং অবস্থান নেওয়ার এই 1 মাস ধরে যারা আছেন তারা অভিযোগ করেছেন এই পর্যন্ত প্রথমবার বন্যা যে শুরু হয়েছিল, বিশেষ করে মে মাসের দিকে, জুন মাসের প্রথম দিকে 8 কেজি চাল পেয়েছিল পরিবার প্রতি। তারপরে তারা আর তেমন কোনো ত্রাণই পায়নি এবং যেই সাহায্যটুকু পেয়েছে আশেপাশে যারা আছে বিত্তশালী বা এখানকার যে এই ওয়ার্ডের মেম্বার যিনি আছেন, ইউনিয়ন পরিষদের সদস্য, তার সহযোগিতায় আশেপাশে যারা বিত্তবানরা আছে তারা সহযোগিতা করেছে। কিন্তু তারা যে সরকারি সহযোগিতা, সেই সহযোগিতা বলতে যা বোঝায় তারা কিন্তু এখন পর্যন্ত তেমনটি পায়নি। কিন্তু সরকারি হিসেবে বলা হচ্ছে যে এ পর্যন্ত 60,30,000 নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে বানবাসী মানুষের জন্য এবং 20 লক্ষ টাকা শিশু খাদ্য এবং 20 লক্ষ টাকা গোখাদ্য। কিন্তু এখানে যে শিশুরা আছে, এখানে বেশ কয়েকজন শিশু আছে, শিশুদের জন্য এখন পর্যন্ত কোনো বরাদ্দই আসেনি, কোনো খাদ্য আসেনি কিংবা কোনো শিশু খাদ্য এখানে আসেনি। এর মাঝে আছে আপনার প্রায় 1,855 মেট্রিক টন চাল, যেখানে আমি আগে বলেছিলাম এ পর্যন্ত তারা 8 কেজি চাল পেয়েছে পরিবার প্রতি এবং 14,565 প্যাকেট বা বস্তা শুকনা খাবার বরাদ্দ হয়েছে। তারা সর্বসাকুল্যে পেয়েছেন 8 কেজির মতন চাল আর কিছু সামান্য চিরা। আমি যদি বালাগঞ্জের চিত্র বলি, বালাগঞ্জে এখন পর্যন্ত 1,686 জন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে এবং সবকিছু মিলে প্রায় 21,000, এটি সরকারি হিসাবে 21,000 বানবাসী মানুষ রয়েছে 6টি ইউনিয়নের 140টি গ্রামের। কিন্তু সরকারি যে হিসেব, সরকারি যে বরাদ্দ, সরকারি যে অনুদান, সবকিছু মিলে এখানে এসে কিন্তু তার ভিন্ন আমরা চিত্র দেখছি। এই আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে যারা আছেন তারা প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে বৃদ্ধ, বিভিন্ন নারী পুরুষরা এখানে অবস্থান নিয়েছেন। কিন্তু তাদের যেই সাহায্য সহযোগিতা করছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের যে
সদস্য আছেন এই ওয়ার্ডে, তিনি বিভিন্ন জনের কাছ থেকে এনে, বিভিন্ন বৃত্তশাল থেকে এনে, তার আত্মীয় স্বজনের কাছ থেকে এনে সাহায্য করছে, কিন্তু সরকারি অনুদান তারা তেমন কোনো কিছু পাচ্ছে না। মোটামুটি বালাগঞ্জ সহ সিলেটের যে 7টি উপজেলার মানুষ পানিবন্দী অবস্থায় আছে, তাদের প্রত্যেকের চিত্র কিন্তু এই আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতন। মোটামুটি এই ছিল বালাগঞ্জের আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের যেই চালচিত্র। এবার আমি চলে যাচ্ছি জামালপুরের বন্যার পরিস্থিতি জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম, তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আমি যদি জামালপুরের বন্যা পরিস্থিতির খবর বলি, তো জামালপুরের যমুনা নদীর যে পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে এখনো বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুর জেলায় 1.5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে, এখনো বাড়ি ঘরে পানি, রাস্তাঘাট ডুবে আছে এবং জামালপুরের বন্যা পরিস্থিতি এমন ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে, সাধারণ মানুষের ভিতরে এক ধরনের হাহাকার শুরু হয়েছে। আমি কিছুক্ষণ আগেই এই ইসলামপুর উপজেলার একটি গ্রামে গিয়েছিলাম। সেই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে আমি পানি দেখেছি এবং কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি, এবং অনেকেই বাড়িঘর ছেড়ে তারা স্কুলে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। তাদের বিশুদ্ধ পানির সমস্যার সংকট দেখা দিয়েছে, তাদের পরে নিষ্কাশনের ব্যবস্থা, গো খাদ্যের সংকট রয়েছে। এই মানুষগুলি এখন তাদের সাহায্য সহযোগিতার জন্য এক ধরনের হাহাকার তাদের ভিতরে আমি দেখতে পেয়েছি। এদিকে জামালপুরের কিন্তু 214টি বিদ্যালয় বন্যার পানি প্রবেশ করায় বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই জামালপুর জেলার আপনি জানেন যে এখন আমন বীজ চারা রোপণ করা হয়েছে, শত শত একর বীজতলা এখন পানির নিচে, পাট পানির নিচে তলিয়ে আছে। এখন মানুষের কর্মহীন মানুষ যারা কর্ম করে দিনপাত করতেন, শ্রমিক কাজ করতেন, তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ না থাকার কারণে তারা কর্মহীন হয়ে পড়েছেন। তাদের ঘরে খাদ্য নেই, তাদের অর্থ নেই। সবকিছু মিলিয়ে জামালপুরে যে বন্যা পরিস্থিতি, এই জামালপুরের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে বন্যা পরিস্থিতি সর্বশেষ। জামালপুর এবং সিলেট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ। এদিকে দীর্ঘ 52 বছরেও মৌলভীবাজারের কুশিয়ারা নদীর 7 কিলোমিটার রক্ষা বাঁধ নির্মাণ হয়নি। বর্ষা মৌসুমে বছরের পর বছর বন্যা ও ভাঙনের বিরুদ্ধে লড়তে হয় 5টি ইউনিয়নের বাসিন্দাদের। শেরপুরে ব্রহ্মপুত্রের শাখা দশানী নদীর ভাঙনে ঘরবাড়ি ও ভিটেমাটি হারিয়ে নিঃস্ব বহু পরিবার। তীব্র স্রোতে নদীর পানি ঢুকছে লোকালয়ে, ভেঙে গেছে বাঁধ, কোথাও কোথাও বাঁধ উপচে তলিয়ে সড়ক ও বাড়িঘর। বর্ষার শুরুতে এ নিয়ে 3বার কুশিয়ারা নদীর পানি ফুলে ফুঁসে উঠেছে। বিপদসীমা অতিক্রম করে পানি ঢুকে পড়ে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার অন্তত 5টি ইউনিয়নে। শুধু চলতি বর্ষা নয়, প্রতি বছর একই সময়ে এ অঞ্চলে এমন পরিস্থিতিতে পড়েন বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, মনু নদীর মুখ থেকে শুরু করে জেলার প্রাচীনতম বাজার শেরপুর দক্ষিণ দিক পর্যন্ত দুপারের প্রায় 14 কিলোমিটার বিশাল এলাকা জুড়ে নেই কোনো প্রতিরক্ষা বাঁধ। এতে সদর ও রাজনগর উপজেলার গ্রামের পর গ্রাম অরক্ষিত। হুমকির মুখে শেরপুর শ্রীহট্ট ইকোনমিক জোন। 2 দিন মেঘ দিলাইলেও বার ভাঙ্গিয়া আগলো চাইবে, বস্তা দিয়েও আটটানে যায় না। প্রকল্পের মধ্যে 10.5 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং 6.5 কিলোমিটার বাঁধ মেরামত কাজ থাকবে। এই কাজগুলো হলে আশা করা যায় নদী ভাঙ্গন থেকে এলাকার লোক উপকৃত হবে। এদিকে শেরপুর সদরে চরাঞ্চলের ব্রহ্মপুত্রের শাখা দশানী নদীতে গত কয়েকদিন ধরে শুরু হয়েছে তীব্র ভাঙন। ইতোমধ্যে নদীতে বেলিন, ফসলি জমি, গাছপালা ও বাড়িঘর। হুমকির মুখে স্কুল, মসজিদ, বাজার সহ বহু স্থাপনা। বাজার, মসজিদ, মাদ্রাসা এই এলাকায় কিছু থাকবো না, নদীতে ধ্বংস হয়ে যাবো। জিও ব্যাগজুল ফেলা দেয় তাহলে আর রাঙের ভাঙবো না। ফিজিবিলিটি স্টাডিটা হয়ে গেলে তার আলোকে আমরা প্রকল্প নেব এবং সেই অনুযায়ী এগুলোর স্থায়ী সমাধান করা সম্ভব হবে ইনশাআল্লাহ। গত 20 বছরে শতাধিক বাড়ি, কয়েকশো একর ফসলি জমি, কাঁচা সড়ক সহ নানা স্থাপনা গ্রাস করেছে দশানী নদী। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। বিভাগীয় সময় আরও থাকছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে নেত্রকোনায় অনুমোদনহীন করাতকলে সয়লাব, নির্বিচারে বনের গাছ নিধন, পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রশাসনের। একের পর এক জটিলতায় চরম সেশন জটে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বহু স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে আসা শিক্ষার্থীরা জানেন না কবে শেষ হবে তাদের শিক্ষাজীবন।
আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ বর্ষের ছাত্র সাইদ আহমেদ রিঙ্কু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের 5024 নম্বর কক্ষে দিন কাটছে চরম হতাশা নিয়ে। আমরা এখন অনিশ্চয়তার মধ্যে আছি প্রত্যয় স্কিম এবং কোঠা আন্দোলনের কারণে। আমরা জানি না কবে আমরা আবার ক্লাসে ফিরে যেতে পারবো। বিভিন্ন আন্দোলন হলে প্রতিটা ডিপার্টমেন্টে আলাদা সেক্টরে হয়ে যায়, স্টুডেন্টরা বিঘাতে পড়ে, কেউ বাইরে থাকে, কেউ হলে থাকে, ক্লাস নাই, মানে একটা এলোমেলো অবস্থা হয়ে যায়। নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পরও যখন একটা স্টুডেন্ট হচ্ছে ইউনিভার্সিটি থেকে বের হতে পারে না, তখন কিন্তু তার একটা চাকরি ক্ষেত্রে থেকে শুরু করে একদম ফ্যামিলি পর্যন্ত সব জায়গায় প্রভাবিত হয়। তবে আন্দোলনরত শিক্ষকদের দাবি পেনশন স্কিম ইস্যুতে যৌক্তিক প্রাপ্য বুঝে নিতেই তাদের এই কর্মসূচি। যদি দ্রুত পদক্ষেপ নেওয়া হয় তাহলে অচিরে শিক্ষকরা তাদের আন্দোলন থেকে সরে যাবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে বর্তমানে অধ্যয়নরত রয়েছে 4000-এর বেশি শিক্ষার্থী। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কাটে শিক্ষার্থীদের। এই সময়টাতে পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হলে জীবনের পরবর্তী ধাপগুলোতে এর নেতিবাচক প্রভাবই পড়বে বলে মনে করছেন শিক্ষার্থীরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ অঞ্চলের 6 জেলার সরকারি বিভিন্ন দফতরের কাছে বিদ্যুৎ বিল বকেয়া 96 কোটি টাকার বেশি। বিদ্যুৎ বিভাগ ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিল আদায়ে কঠোর হলেও সরকারি দফতরগুলোর ব্যাপারে বেশ উদাসীন। এতে বকেয়া বিলের পরিমাণ পাহাড় সমান হচ্ছে। তবে পিডিবি বলছে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হোসেন আলীর ক্যামেরায় ওবায়দুল হকের রিপোর্ট। বৈরী আবহাওয়ায় ঘরে কুপিবাতি জ্বালিয়ে গৃহস্থালির কাজ করছেন রাবেয়া আক্তার। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত 27 জুন থেকে বিচ্ছিন্ন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাকনহাটি গ্রামের কাঠমিস্ত্রি আলাল মিয়ার বাড়ির বিদ্যুৎ সংযোগটি। কষ্ট হইতাছে আর কি, লাইন কাটতে দিছি। বকেয়া থাকায় দিনমজুর এই পরিবারটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেও উল্টো চিত্র সরকারি প্রতিষ্ঠানগুলোর বেলায়। গত জুনের আগে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিভাগের বকেয়া ছিল 109 কোটি টাকা। এর মধ্যে জুন মাসে বকেয়ার 13 কোটি 48 লাখ টাকা তুলতে পারলেও প্রতিষ্ঠানগুলোতে বকেয়া পড়ে আছে প্রায় 96 কোটি 44 লাখ টাকা। পিডিবি ময়মনসিংহ অঞ্চলের কার্যালয় থেকে পাওয়া তথ্য বলছে বকেয়া সবচেয়ে বেশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে। এর মধ্যে শীর্ষে সিটি কর্পোরেশন। এছাড়া কেন্দ্রীয় কারাগার, পাসপোর্ট অফিস, দুদক, পুলিশ, সড়ক বিভাগের কাছেও বকেয়া রয়েছে কয়েক কোটি টাকা। এটি বিদ্যুৎ বিভাগের সাথে আমাদের আলোচনা হয়েছে, তারা মাসে আমাদের একটি কিস্তি করে দিয়েছে। তবে শিগগিরই বকেয়ার ব্যাপারে কঠোর হওয়ার কথা জানালেন পিডিবি ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী। জুলাই মাস পড়লো, এখন থেকে আমরা তাদের সাথে যোগাযোগ করব। যদি তারা বকেয়া না দেন তাহলে আমরা তাদের সংযোগ বিচ্ছিন্ন করব। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহ অঞ্চল থেকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ছাড়াও কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিভাগীয় সময়ে আরও থাকছে ভরা মৌসুমে পানপুঞ্জিতে ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব, ক্ষতির মুখে মৌলভীবাজারের খাসিয়ারা, ওষুধ প্রয়োগের পরামর্শ কৃষি বিভাগের। সরকারের কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই নেত্রকোনার পাহাড়ি অঞ্চল সহ বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন অবৈধ করাতকলে সয়লাব। নির্বিচারে পাহাড়ি বনাঞ্চলের গাছপালা নিধন করছে প্রভাবশালীরা। এ ব্যাপারে পদক্ষেপ অব্যাহত আছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর। আলপনা বেগমের তথ্য এবং আবু সফিয়ানের ছবিতে রিপোর্ট। নেত্রকোনার বিভিন্ন অঞ্চলে যত্রতত্র গড়ে উঠেছে করাতকল, যার বেশিরভাগেরই নেই অনুমোদন। আবার অনুমোদন থাকাগুলোর অনেকটির নবায়ন নেই লাইসেন্স। চলতি বছর নতুন করে 164টি করাতকলের আবেদন করা হলে যাচাই বাছাই টেকে 77টি, তবে পরিবেশের ছাড়পত্র পায় মাত্র 2টি। এর বাইরে আবেদনবিহীন আছে আরও 105টি। 2017 সাল থেকে এ পর্যন্ত করাতকলগুলোতে বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালেও আইন মানছেন না কেউ। পাহাড়ি উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় অবাধে বনের কাঠ কেটে অবৈধ করাতকলে পাঠায় অসাধু চক্র। পাহাড়ি এখানে কোনো মাল নাই, এটি দেশি মাল। অপরিকল্পিত বনায়নের জন্য পরিবেশের খুবই খারাপ অবস্থা। অবৈধ করাতকল বন্ধ ও বনাঞ্চল রক্ষায় যৌথভাবে কাজ করার আশ্বাস স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের। জেলা প্রশাসন বন বিভাগের সমন্বয় করে অবৈধ করাতকল বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান বা মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে। নেত্রকোনার 10 উপজেলার আনাচে কানাচে সব মিলিয়ে 329টি করাতকল রয়েছে।
সময় সংবাদ, নেত্রকোনা। নতুন ওভারপাসে স্বস্তি ফিরেছে জামালপুরের জনজীবনে। আগে শহরে ঢুকতে যেখানে বসে থাকতে হতো কয়েক ঘন্টা, সেখানে এখন লাগছে 5 থেকে 10 মিনিট। অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেলওয়ে ওভারপাসটি নির্মাণে ব্যয় হয়েছে 423 কোটি টাকা। জাহাঙ্গীর আলমের তথ্য এবং আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর শহরের প্রধান সড়কের রেলগেট পার এলাকায় একসময় যানজট ছিল নিত্যদিনের ঘটনা। এ থেকে পরিত্রাণ পেতে 2017 সালের 19 ফেব্রুয়ারি 780 মিটার রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প শুরু করে। ভূমি অধিগ্রহণ জটিলতায় কাজ শেষ করতে সময় লেগেছে 7 বছর। তবে ওভারপাসটি নির্মাণ শেষে এখন চলছে যানবাহন। সুবিধাভোগীরা বলছেন, আগে রেলওয়ে গেট পার এলাকায় ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে থাকতে হতো। এখন মাত্র 5 থেকে 10 মিনিটেই শহরে প্রবেশ সম্ভব হচ্ছে। একটা মাত্র রাস্তা, এখন ফ্লাইওভার হওয়াতে ধরেন জরুরি কোনো রুগী টুগি হোক বা ওই সাইডে কোনো লোক হোক তাৎক্ষণিকভাবে যাওয়ার পেতেছে। স্টেশন থেকে আপনার পর্যন্ত ফৌজদারি পর্যন্ত যাতে তখন আমাদের সময় লাগতো প্রায় 20 মিনিট, আজও যানজট পড়তাম 1 ঘন্টা, এখন মাত্র লাগে 5 মিনিট। ঠিকমতো ট্রেনের গেট নামানো হতো না, মানুষজন হেঁটে পার হইতো, এলে মানুষের অনেক অসুবিধা হইতো। এই ফ্লাইওভার আমাদের সেই অসুবিধা দূর করে দিয়েছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন, ওভারপাসের কারণে শহরবাসীদের রেল ক্রসিংয়ে যে যানজট ছিল তা কেটে গেছে। এই ফ্লাইওভারটি আমাদের জামালপুর শহরবাসীদের জন্য এখন যানজট এড়ানোর জন্য অগ্রণী একটি ভূমিকা পালন করবে। 211 কোটি টাকার প্রকল্পটিতে ব্যয় হয়েছে 423 কোটি টাকা। এর মধ্যে ওভারপাস সহ দুপাশে পাকা সড়ক নির্মাণে 64 কোটি টাকা ব্যয় হয়েছে, আর ভূমি অধিগ্রহণে ব্যয় হয়েছে 359 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। ভরা মৌসুমে মৌলভীবাজারের পানপুঞ্জিগুলোতে ব্যাপক আকারে ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে খাসিয়া পানের উৎপাদন ব্যাহত হচ্ছে। ক্ষতির মুখে পাহাড়ের পান চাষিরা। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য এবং মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। খরা, অধিক তাপদাহের পর একাধিক কালবৈশাখী ঝড় ও দফায় দফায় শিলাবৃষ্টির কবলে মৌলভীবাজারের খাসিয়া পানপুঞ্জি, এতে পানজুমগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। শিলার আঘাতে বড়লেখা, কোলাউড়া, জুড়ি, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সবকটি পান জমে লতা ভেঙে পান ঝরে পড়েছে। পান পাতা ছিদ্র হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ছড়িয়ে পড়ছে ছত্রাকনাশক নানা সংক্রামক ব্যাধি। এতে পান উৎপাদন কমে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির মুখে খাসিয়ারা। শিলাবৃষ্টিতে পাথর দিছে, সেই পাথরে অনেক পান নষ্ট করছে। এই পাতা ছিঁড়াতে পাতা রোগাই গেছে, পাতা রোগাইয়া হুকায় হুকায় পড়ে যায়। রোগ দেখা দিয়েছে পানের মাধ্যমে এবং এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। যে পানগুলো বড় হওয়ার কথা, সে পানগুলো ছোটই থেকে গেছে। ঋণে জর্জরিত খাসিয়াদের আর্থিক সহায়তার দাবি জানালেন বৃহত্তর সিলেট খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছত্রাকনাশক ওষুধ প্রয়োগের পরামর্শ দিয়েছেন। লাভের আশায় বিভিন্ন জায়গা থেকে ঋণগ্রস্ত, কিন্তু এবারের যে শিলাবৃষ্টির কারণে তা কিন্তু পুরোপুরি বলা যায় রাস্তায় নেমে গেছে। যারা কৃষি বিভাগে আছেন তারা সাহায্য করেন, তাইলে আমাদের যে পান চাষিরা উপকৃত হবে। বর্জ্য মিক্সার তৈরি করে পেস্ট আকারে ব্যবহার করা, অথবা বাজারে ছত্রাকনাশক কিনতে পাওয়া যায়, সেটা অনুমোদিত মাত্রায় প্রয়োগ করে এটা দমন করার জন্য আমি পরামর্শ দিব। সিলেট অঞ্চলে 83টির মধ্যে 73টি খাসিয়াপুঞ্জি মৌলভীবাজার জেলায়, আর পান চাষের সঙ্গে যুক্ত রয়েছেন 25,000 খাসিয়া শ্রমিক। সময় সংবাদ। এবার জেনে নেব সিলেট এবং ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 1 জুলাই সকালে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার আজমপুর মুজিবপল্লী থেকে একটি নৌকা দোয়ারা বাজার যাবার সময় তীব্র স্রোতের তোড়ে ডুবে যায়। নৌকায় থাকা 7 যাত্রীর মধ্যে 4 জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন এক নারী ও তার 2 বছরের সন্তান সহ এক বৃদ্ধা। পরদিন নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 3 জুলাই সকালে ময়মনসিংহ নগরীর আমলাপাড়া আবাসিক এলাকায় শেরপুকুরে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদের অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের এই পুকুরটি ভরাট করে দীর্ঘদিন দখলে রাখা হয়েছিল প্রায় কোটি টাকার 25 একরের জায়গাটি। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বন্যার কারণে আমাদের পরীক্ষা অনেক কঠিন হয়ে গেছে। প্রায় হাঁটুর উপরে পানি, আরেকটু হলে আমাদের এডমিট কার্ড এগুলো ভিজে যেত।
বন্যার পানি মারিয়ে কেন্দ্রীয় এইচএসসি পরীক্ষার্থীরা। যমুনার পানি বিপদসীমার উপরে, জামালপুরে তলিয়ে লাখো ঘরবাড়ি। 3 দফায় দুর্যোগে বিপর্যস্ত সিলেট। একের পর এক জটিলতায় সেশন জট। সংকটে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যথাসময়ে শিক্ষা জীবন শেষ করা নিয়ে হতাশা। এবং ময়মনসিংহে বিভিন্ন সরকারি অফিসে বিদ্যুৎ বিল বকেয়া 96 কোটি টাকার বেশি। ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিল আদায়ে কঠোর হলেও সরকারি দফতরের বিষয়ে উদাসীনতা। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকব বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক সময়ের আয়োজন নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।